হ্যালো স্টুডেন্টস, আমরা গত ভিডিওতে ক্লাস 8-এর 9 অধ্যায়ের উপপাদ্য এবং তার 3টি প্রয়োগ করেছিলাম। তোমাদেরই অনুরোধে এবার 10 অধ্যায়ের ত্রৈরাশিক চ্যাপ্টারের আমরা অঙ্কগুলো এক এক করে সব কষব। ঠিক আছে, তোমরা আমার সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে অঙ্কগুলো করে দেওয়ার সাথে সাথেই যাতে তোমরা পেয়ে যাও এবং যথেষ্ট সহজ আমি যেভাবে করি ঠিক সেইভাবেই তোমাদের করে দেব এবং তোমরা দেখবে, আশা করি খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো দেখো ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক প্রথম দেখো 10.1। আমি একটু লিখে নিচ্ছি অধ্যায়টা। 10.1 অধ্যায়ের অঙ্ক আমি বই থেকে পড়ে নিচ্ছি। দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা একই রকমের চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতির সাহায্যে হিসাব করুন। তাহলে দেখো অঙ্কটার মধ্যে ব্যাপার, তাহলে দেখো দুটো বিষয় রয়েছে। সবার প্রথমে আমাদের কি করে নিতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি কি সেটা একটু লিখে নাও। এখানে যে কটি বিষয়ের কথা বলবে সে কটি স্তম্ভ লিখে নেব। আর আমার সুবিধার্থে যেটা উত্তর চাইছে সেই বিষয়টা আমি শেষে লিখবো, ডান দিকের শেষে। ঠিক আছে, তাহলে লক্ষ্য রাখো, তাহলে এখানে কত টাকা খরচ হবে, তাহলে খরচটা ডান দিকে রাখবো। আর এপাশে কি লিখবো, এক দাগের অঙ্কটা দেখে নাও। লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এপাশে আমি কি লিখবো, চালের পরিমাণ, ওপাশে মূল্য। দুটি বিষয়, একটা চালের পরিমাণ, চালের পরিমাণ সেটা অবশ্যই কোন এককে, কিগ্রা একক, ব্র্যাকেটে লিখে দেবো এককটা। আর এপাশে হচ্ছে মূল্য, তার নিচে একটা দাগও দিতে পারে। মূল্যটা অবশ্যই এখানে টাকা একক। তাহলে সবার প্রথমে এই দুটো বিষয় দেওয়া আছে যেটা, সেটা আগে লিখতে হয়। তাহলে 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাহলে 15 কিগ্রা চালের দাম 390 টাকা, সবার প্রথমে এইটা লিখতে হয়। তারপরে দেখো এই দুটো বিষয়ের মধ্যে একটি দেওয়া আছে যেটা, সেইটা পরের লাইনে লিখতে হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এই যে কটা বিষয় আমি লিখেছি, দুটি বিষয়ের মধ্যে যে যেখানে দেখবো দুটোই দেওয়া আছে সেইটা আগে লিখবে, আর যেটা বের করতে বলেছে সেটা পরে লিখবে। দেখো বলেছে 17 কিগ্রা চাল কিনতে কত খরচ। দেখো যতগুলি বিষয় লেখা থাকবে সেই বিষয় দুটোকে ওপরের থেকে নিচেই তুলনা করতে হবে। ওপর থেকে নিচে তুলনা করতে হবে। ভালো করে দেখো, আমি একটা অঙ্ক ভালো করে বোঝাচ্ছি, পরেরটা একদম পেরে যাবে সহজে। তাহলে দেখো চালের পরিমাণ কত ছিল প্রথমে, 15 কিগ্রা। ওপর থেকে নিচে দেখবে, হ্যাঁ, এখানে কত আছে, 17 কিগ্রা। এইবার তোমাকে বুঝতে হবে চালের পরিমাণ বেড়েছে না কমেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, বেড়েছে। কেন বেড়েছে, আগে ছিল 15 কেজি, এখন 17 কেজি, তাহলে নিশ্চয়ই বেড়েছে, বোঝা যাচ্ছে। তাহলে এইবার তোমাদের ধারণা কি, চালের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে চালের মূল্য আগে 15 কেজির দাম ছিল 390 টাকা, এখন বলো তো এই যে শূন্যস্থান, এই জিজ্ঞাসা চিহ্ন যেখানে উত্তরটা আমাদের আসবে, এইটা কি 390 থেকে কম হবে না বেশি হবে? তোমরা নিজেরা বলো, বুঝে নিয়ে বলো, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। তাহলে 15 কেজি চাল কিনতে যদি 390 টাকা হয়, তাহলে 17 কেজি চাল কিনতে নিশ্চয়ই 390 টাকা আর হবে না, তাহলে নিশ্চয়ই 390 থেকে বেশি লাগবে। তাহলে এখানে বাড়বে বলে মনে হচ্ছে, বা বেশি হবে বলে মনে হচ্ছে, বা বাড়বে, তাহলে বাড়বে বলে মনে হচ্ছে। এবার বলো আমাদের যদি এরম ওপর থেকে নিচেই ভাবি, যদি দেখি দুটোই একই জাতীয়, বেড়েছে হয় বা বাড়বে হয়, কমছে হয়, তাহলে সেই অনুপাতগুলোকে আমি বলবো সরল অনুপাত, সরল সমানুপাত গঠন করে করা যাবে। তাহলে আমরা কি করব, এখানে বেড়েছে, তাই আমরা কি করব, সরল সমানুপাতটি হলো, এটা একটা করা যায়।
এই সরল সমানুপাত না করে আমরা আরেকটা অ্যাপ্রোচ করব, সেটা হচ্ছে ভগ্নাংশ দিয়ে। সরল সমানুপাত করার পরে আমরা যে লাস্ট লাইনে যেটা নিয়ে আসি সেই লাইনটা একবারে চলে আসবে। চালের পরিমাণ ও মূল্য চালের মূল্য সরল সম্পর্কে আছে। তাহলে সরল সম্পর্ক যদি থাকে তাহলে আমরা এখানে অনুপাত দিয়ে করছি না, একটা ভগ্নাংশ করার চেষ্টা করছি। দেখো যেই দিকে দেখো দুটো মানই আছে সেই দিকে একটা ভগ্নাংশ করে দেবো। তাহলে অতএব আমরা বলতে পারবো ভগ্নাংশটি হলো, আমরা সমানুপাত করে যে মানটা পাই সেখানে দেখবো একটা ভগ্নাংশ তৈরি হয়, সেইটাকে সরাসরি এখানে লিখতে পারবো। তাহলে দেখো ভগ্নাংশটি কি হচ্ছে, ভগ্নাংশ যখন সরল হবে তখন এটা উল্টে ব্যস্ত উল্টো করে লিখে দেবে, সরল যখন হবে এটাকে উল্টো করে লিখে দেবে ভগ্নাংশটা। তার মানে কি বেড়েছে মানে কি, বেড়েছে মানে কি ভগ্নাংশটা একের বড় হতে হবে, ভগ্নাংশটা কি হতে হবে, একের বড় হতে হবে। তাহলে একের বড় হতে গেলে কি হবে, 15 নিশ্চয় ওপরে লিখলে হবে না, 17 ওপরে লিখতে হবে। ওপরে বড় সংখ্যা হলে আর নিচে ছোট সংখ্যা হলে তবেই একের বড় হয়। তোমরা জানো অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় আর নিচে ছোট সংখ্যা থাকলে তবেই একের বড় হয়, ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি। কোনো ভগ্নাংশ মনে করো a বাই বি বা আমি ধরলাম p বাই কিউ একটা ভগ্নাংশ আছে, তাহলে p যদি বড় হয় তবে q এর থেকে, তাহলেই বলবো এর ভ্যালু একের বড়। তাহলে যদি এখানে বেড়েছে না, তাহলে ভগ্নাংশটি একের বড় করতে গেলে সেই জন্য 17 উপরে 15 নিচেই দিতে হলো, ঠিক আছে? আমি এটা শর্টকাট মনে রাখতে বলছি, যখনই দেখবে সরল হচ্ছে এটাকে উল্টে লিখে দেবে, তাহলে তোমার এই চিন্তাও করা লাগবে না, এই চিন্তাটাও করা লাগবে না। যদি সরল হয় এই জিনিসটা নিচেরটা উপরে দিয়ে উপরেরটা নিচে লিখে দেবে, একদম হয়ে যাবে, কোনো অঙ্ক আটকাবে না, ঠিক আছে? আমি এটুকু বলতে পারি। তাই এই যে বেড়ে আমি দেখিয়ে দিলাম কেন বড়টা উপরে হচ্ছে, সেটা আমি একটু বলে দিলাম। হ্যাঁ, এবার দেখো ভগ্নাংশ বেরিয়ে গেছে, এবার মূল্য বেরিয়ে যাবে। তাহলে অতএব মূল্য, চালের মূল্য, তাহলে মূল্য কত হবে, এই এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সঙ্গে এই ভগ্নাংশটা এবার গুণ করে দিতে হবে, তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো তুমি 15 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 8 40, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 2 6, 3 6 18, ঠিক আছে? তাহলে 26 দিয়ে 17 গুণ করো, 6 17 102, 102 এর 2 হাতে 10, 17 দুগানি 34 আর 10 44, 34 আর 10 কত, 44, এত টাকা। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে বলবো কি ফাইনাল অ্যান্সার লিখতে হবে, অতএব 17 কিগ্রা চাল কিনতে খরচ 442 টাকা। তাহলে দেখো আমাদের একটি অঙ্ক হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো, এবার আমরা খুব দ্রুত করব। হ্যাঁ, প্রথম অঙ্কটা আমরা বুঝিয়ে নিলাম, এবার দেখো পরেরগুলো দ্রুত করব। দেখো ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ের 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টে জামা তৈরি করেছে, তাহলে ওই রকম 12টি জামা তৈরি করতে চাই মামা, ওই ভেঙ্কট মামা, তাহলে কত ছিট কাপড় কিনবে? তাহলে দেখো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে জামার সংখ্যা আর ছিট কাপড়ের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এ পাশে কি লিখবো, জামার সংখ্যা, কি লিখবো, জামার সংখ্যা, এ পাশে লিখবো ছিট কাপড়ের দৈর্ঘ্য, এটা অবশ্যই মিটার এককে। তাহলে দেখো প্রথমে যে দুটোই থাকবে সেই দুটো বিষয় আগে লিখে দিতে হবে। দেখো 4টে জামা তৈরি করতে ছিট কাপড় লিখেছিল 20, তাহলে এবার দেখো 12টি জামা তৈরি করতে চায়,
ঠিক আছে? তাহলে কত সিট কাপড় লাগবে আমাদের হিসাব করতে হবে। দেখো এবার তোমরা বোঝার চেষ্টা করো, সেই একই নিয়মে ওপর থেকে নিচে দেখো সিট কাপড় জামার পরিমাণ কি হয়েছে, বেড়েছে। তাহলে সিট কাপড় বেশি লাগবে না কম লাগবে? 4টে জামার থেকে 12টা জামা তৈরি করতে চাও, সিট কাপড় কি হবে? তাহলে এটাও বেশি, ওটাও এটা বাড়ছে, এটা বেড়েছে, তো তাহলে এটাও বাড়বে। তাহলে দেখো একই জিনিস হয়েছে, বাড়বে বাড়বে, তাহলে এটা সরল সমানুপাত হবে। তাহলে এলে এটা হবে সরল সমানুপাত। তাহলে বলতে হবে কি জামার সংখ্যা ও সিট কাপড়ের দৈর্ঘ্য সরল সমানুপাতে আছে, সরল সম্পর্কে আছে। লেখো জামার সংখ্যা ও সিট কাপড়ের দৈর্ঘ্য সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। অতএব দিয়ে ভগ্নাংশটি বলেছি, তাহলে ভগ্নাংশটি কি হবে? দেখো ভগ্নাংশটি কি হবে বলেছিলাম, বেড়েছে তাই একের বড় হবে। তাহলে দেখো 12/4 হলেই তবে বড় হয়, সেই জন্য দেখো উল্টে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজেই হয়ে যাবে। তাহলে অতএব ছিট কাপড়ের দৈর্ঘ্য, ছিট কাপড়ের দৈর্ঘ্য তাহলে বেড়েছে, একের বড় করতে গেলে 12 উপরে দিতে হবে, 4 নিচে দিতে হবে, আর এই যে সিঙ্গেল পড়ে আছে এটার সঙ্গে এইটা গুণ করে দিতে হবে। তাহলে 3 এ 4 12, 3 দিয়ে 20 গুণ করে দাও, 3 × 60 মিটার। তাহলে অতএব দিয়ে কি লিখবো, সিট কাপড় লাগবে 60 মিটার। তাহলে দেখো আরো একটা অঙ্ক আমাদের হয়ে গেল। ঠিক আছে, সিট কাপড় লাগবে কত, 60 মিটার। পরের অঙ্ক লক্ষ্য রাখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে 25 জন লোক ওই পুকুর কাটতে কতদিন শেষ করবে, তৈরাশি পদ্ধতি হিসাব করে লিখি। তাহলে দেখো 3 দাগের অঙ্ক, খুবই সোজা অঙ্ক। তাহলে দেখো একটা পুকুর কাটবে, 30 জন লোক 15 দিন লেগেছে, তাহলে 25 জন লোকের ওই পুকুরটা শেষ করতে কতদিনে কাজটি শেষ করতে পারবে। দেখো 30 জন লোক, তাহলে জনসংখ্যা দিন সংখ্যা হবে, গণিতের ভাষায় সমস্যাটিকে লিখবো জনসংখ্যা, আর এপাশে লিখবো কি দিন সংখ্যা। তাহলে দেখো আমাদের দুটি বিষয় আছে, একটা জনসংখ্যা, একটা দিন সংখ্যা। আমাদের কত দিন লাগবে যেটা উত্তর জিজ্ঞেস করবে সেটা ডান দিকে রাখবে, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে দুটোই দেওয়া আছে, কোথায় 30 জন লোকে 15 দিনে কাজটা করতে পারছিল। এবার জিজ্ঞেস করেছে 25 জন লোকে কত দিনে কাজটা করবে। তাহলে ওপর থেকে নিচে ভাবতে হবে, ওপর থেকে নিচে কি হয়েছে বলো, জনসংখ্যা কি হয়েছে, কমে গেছে। ভালো করে দেখো কমেছে, 30 থেকে কত হয়ে গেছে 25। এইগুলো কিন্তু তোমার পরীক্ষা হলে লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখে রাখছি, এটা লিখতে হবে না, তোমরা মনে মনে ভাববে এটা। তাহলে বলো এইবার তোমরা বোঝো 30 জন লোকের জন্য কি হয়েছে 15 দিন লেগেছে। তাহলে এবার বলো জনসংখ্যা কমে গেছে, কোনো একটা কাজ করছে, লোক বল যদি কমে যায় তাহলে কি 15 দিনে হবে, হবে না। তাহলে দিন সংখ্যা বাড়াতে হবে, তাহলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এবার বোঝার চেষ্টা করো, এটা কমেছে এটা বেড়েছে, তাহলে বুঝতে পারছো দুটি আলাদা রকম হয়ে গেল না। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখতে হবে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে এবার বলো ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশটি কি হবে, তাহলে বলো ব্যস্ত সম্পর্কে থাকলে ভগ্নাংশটি কি হবে, এই যে বাড়বে বলেছে বাড়াতে হবে, তাহলে বাড়াতে গেলে কি করতে হবে, তাহলে এই যে 30 ওপরে লিখতে হবে, 25 নিচে লিখতে হবে। আর একটা কথা বলে দিই, যদি ব্যস্ত হয় তাহলে এই ওপরে যে থাকবে এই অবস্থায় ভগ্নাংশের আমি দাগ দিয়ে এইটাই লিখে দেবো, তাহলে কোনো ভুল হবে। ঠিক আছে, মনে রাখে, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কমেছে তো,
তাহলে ব্যস্ত করতে উল্টো করে যদি ভাবো, কমেছে তার ব্যস্ত কি হয়, বেড়েছে। তাহলে বেড়েছে যদি করতে হয় তাহলে বড়টা বাই ছোটটা করতে হয়। তাহলে ব্যস্ত করতে হবে, ব্যস্ত করতে হবে মানে কি, কমেছে তার মানে এটাকে ভগ্নাংশটাকে 1 বাড়াতে হবে, তার মানে কি উল্টো হয়ে যাবে। তাহলে তখন হয়ে যাবে কি 30/5। তাহলে ব্যস্ত হলে আমাদের মনে রাখতে হবে এই ভগ্নাংশটা এই যে অবস্থা আছে এই অবস্থায়, আর সরল হলে বলছি উল্টে লিখে দিই। এই দুটো জিনিস মনে রাখলে আর কিচ্ছু করতে হবে। এই হলো ভগ্নাংশ। তাহলে অতএব দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যা কি হবে, 15 ইন্টু এটা গুণ করে দাও। দেখো 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো 5 6 30, ঠিক আছে। তাহলে 3 6 কত, 18 দিন সময় লাগবে, দেখেছো দিন সংখ্যা বেড়ে গেল। তাহলে অতএব কদিন সময় লাগবে, অতএব 18 দিন সময় লাগবে। তাহলে পুকুরটি কাটতে এখনো 18 দিন সময় লাগবে যদি 25 জন লোক হয়ে যায়। ঠিক আছে, পরের অঙ্ক দেখে নাও, বুঝে নিয়েছো, অসুবিধা হলে আমাকে বলবে। 4 নম্বর অঙ্কটা দেখো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেল। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতো তাহলে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি 4 দাগ। তাহলে এখানে দুটি বিষয় কি কি আছে দেখো, একটা বেগ আছে আর একটা হচ্ছে সময় আছে। তাহলে এই দুটো জিনিস, তাহলে কোনটা লাগবে, সময়টা লাগবে, তাহলে সময় ডান দিকে লিখবো আর বাঁ দিকে লিখবো বেগ। তাহলে বেগ বেগ আর ডান দিকে লিখবো সময়। সময়টা ওরা বলে দিয়েছে ঘন্টা এককে, আর বেগের একক কি বলেছে, ওরা বলেছে কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে বলো প্রথমে কাকিমা কত কিমি বেগে গেছিল, 40 কিমি বেগে গেছিল, কত সময় লেগেছিল, 5 ঘন্টা। এখন কাকিমা কি করেছে, বেগ বাড়িয়ে দিয়েছে, আরো জোরে যাচ্ছে, বুঝেছো 50 কিমি বেগে যাচ্ছে। তাহলে কত সময় যাচ্ছে, ভালো করে শোনো, একটা গাড়ি 40 কিমি বেগে যাচ্ছিল ঘন্টায়, এবার সেটা 1 ঘন্টায় 50 কিমি, বেগ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বেগ বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে ও দেখো 40 থেকে 50 হয়ে গেছে। তাহলে সময় কি হবে, আগের মতো সময় লাগবে, যখন আরো জোরে যাবো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো না, তাহলে এখানে কমে যাবে সময়টা, কমবে। তাহলে দেখো এদিকে বেড়েছে আর এদিকে কমছে, দুটি আলাদা জিনিস, বিপরীত জিনিস, কমছে বাড়ছে। তাহলে এটা হবে ব্যস্ত সম্পর্ক, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে লেখো বেগ ও সময় এর মধ্যে ব্যস্ত সম্পর্ক যুক্ত। যখন তোমাদের এখানে দূরত্বটা কিন্তু স্থির, এই দূরত্বর স্থির কথাটা তোমাদের বইয়ে কোথাও বলা নেই, আগেরগুলোতেও আমি আগের যে অঙ্কগুলো করিয়েছি যে তৃতীয় ব্যক্তি, সেটা তোমাদের বইয়ে কোথাও বলা নেই বলে ওগুলো আমি বলিনি, তবুও এটা বলে দিলাম যেহেতু বেগের হিসেবে আসছে। সাধারণত আমরা এই দুটোর মধ্যে তুলনা করছি, একটা দূরত্বের কথাটা এখানে রয়েছে, দূরত্বটা এখানে ধরা হয়নি, এই দূরত্বটা স্থির আছে। হ্যাঁ, এটা বুঝে নেবা, বেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্কে আছে, দূরত্বটা কিন্তু স্থির যখন, একটু লিখে দিই এটা, যখন দূরত্ব স্থির। ঠিক আছে, দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তিনটে জিনিস একসঙ্গে ঝামেলা হয়ে যাবে, একটাকে স্থির ধরে নিয়ে তবে এগোতে হবে, দূরত্ব স্থির। তাহলে বলো ভগ্নাংশটি কি হচ্ছে, তাহলে তাহলে ভগ্নাংশটি হলো কি বলেছি, ব্যস্ত হলে উল্টে লিখে, ব্যস্ত হলেই এই যে আছে ওপরে সেটাই লিখে দেবো, এই যেখানে কমবে তাই একের কম করতে হবে, তাহলে 40/50। ব্যস্ত থাকলে এই ওপরেরটা ওপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে, এরকম বসিয়ে দিতে হবে। তাহলে অতএব নির্ণেয় সময়, তাহলে নির্ণেয় সময় কি হবে, ওই যে 5 রয়েছে তার সঙ্গে এটা গুণ করে দিতে হবে, তাহলে একটা করে শূন্য কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে কত লাগবে, 4 ঘন্টা। তাহলে এখন কত সময় লাগবে, অতএব এখন 5 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আরেকটি অঙ্ক হয়ে গেল, 4 দাগের অঙ্কটা। ঠিক আছে, 5 দাগের অঙ্ক এটাই লাস্ট, পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো জুড়ে দেবো, 10.2-তে পরের অঙ্কগুলো জুড়ে দেবো, আমি 5 নম্বরটাই লাস্ট করবো। হ্যাঁ,
5 দাগের অঙ্কটা তোমার বই থেকে পড়ে নাও। কতজনের খাবার ছিল? 40,000 না 4,000? 4,000 লোকের খাবার ছিল। 4,000 জনের খাবার কদিনের ছিল? 9 দিনের জন্য মজুদ ছিল। কিন্তু ঘটনা হয়েছে এই 4,000 লোক 3 দিন খেয়ে ফেলেছে। 3 দিন পর তাই 1,000 চলে গেছে। 3 দিন পর চলে গেছে, তাহলে 4,000 লোক তো 3 দিন খেয়েছে, তাহলে 3 দিন খাওয়া হয়ে গেলে আর কদিন থাকে? 6 দিন পড়ে থাকে। তাহলে 4,000 লোকের আর তাহলে কদিনের খাবার পড়ে আছে? 6 দিন। 3 দিন খেয়ে ফেলেছে। কিন্তু সেই সময় দেখা গেল 3 দিন পরে দেখা গেল 4,000 থেকে 1,000 লোক অন্য জায়গায় চলে গেল। তাহলে এখন রয়ে গেল 3,000 লোক। তাহলে 3,000 লোকের আর কতদিন চলবে? এই হিসাবটা আমাদের করতে হবে। খুবই সহজ হিসেব। তোমাদের আমি বারবার বলছি, ওপর থেকে নিচে ধরবে, ওপর থেকে নিচে ভাববে। জনসংখ্যা কি হয়েছে? কমেছে। তাহলে বলো তো, কোন এক জায়গায় যদি লোক কম আসে তাহলে কি হয়? খাবার বেশি বেঁচে যায় না? বিয়ে বাড়িতে মনে করো তুমি 700 নেমন্তন্ন করেছো, ঠিক আছে, তোমার 600 লোক বসতো, তাহলে কি হবে? 100 জনের খাবার বেঁচে যাবে। তার মানে কি আরো কিছুদিন খাওয়া যাবে, আরো একদিন খাওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ লোক যদি কম হয় তাহলে খাবার আরো বেশি দিন চলে, তাহলে এটা কি হবে? দিন সংখ্যা বাড়বে। তাহলে এখানেও দেখো কমছে বাড়ছে বিপরীত সম্পর্ক, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। জনসংখ্যা দিন সংখ্যা সারা জীবনই ব্যস্ত সম্পর্ক। তাই লেখো জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে সঙ্গে সঙ্গে আমরা কি করব? ভগ্নাংশটি হলো। বলেছি ব্যস্ত থাকলে কি হয়? এই যেটা উপরে আছে আর এটা নিচে সেইভাবেই লিখে দিতে হয়, তাহলেই সেটাই আমার ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান সমান কত? 4,000 বাই 3,000 ইন্টু 6। তাহলে 1 2 3 1 2 3 কেটে গেল, 3 দিয়ে কাটো 2, তাহলে কদিন চলবে? 8 দিন। তাহলে নির্ণেয় দিন সংখ্যা হচ্ছে 8। তাহলে অবশিষ্ট খাবার আর কতদিন চলবে? তাহলে লেখো অবশিষ্ট খাবার আর 8 দিন চলবে। 8 দিন চলবে। ঠিক আছে? তাহলে আমরা এই অবধি করলাম। আমরা আগামী ভিডিওতে 10.1 এই বাকি অঙ্ক 3টে আর 2টো অঙ্ক আছে, এই বাকি 2টো অঙ্ক দেবো আর 10.2টা ওর সঙ্গে জুড়ে দেবো। ঠিক আছে? আজকে এই অবধি, তোমরা ভালো থাকো। ঠিক আছে? এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরে পরের অঙ্কগুলো আমি আবার পরের ভিডিওতে দিয়ে দেবো।